ট্রেজারি বিল ও ট্রেজারি বন্ড মূলত সরকারি ঋণপত্র, যা সরকার দেশের উন্নয়নমূলক প্রজেক্ট ও বার্ষিক পরিচালনা ব্যয় নির্বাহের জন্য যে অর্থ প্রয়োজন হয় তার সংস্থান করতে সরকারের পক্ষে বাংলাদেশ ব্যাংক ইস্যু করে থাকে। অর্থাৎ যখন আপনি ট্রেজারি বিল বা বন্ড কিনছেন তখন আপনি মূলত সরকারকে টাকা ধার দিচ্ছেন, যার কারণে ট্রেজারি বিল ও বন্ডকে বিনিয়োগের মাধ্যম হিসেবে সবচেয়ে নিরাপদ ধরা হয়। ট্রেজারি বিল মূলত স্বল্প মেয়াদের 91, 182 এবং 364 দিনের হয়ে থাকে এবং ট্রেজারি বন্ড দীর্ঘমেয়াদী 2 থেকে 20 বছরের জন্য হয়। সরকার বিনিয়োগকারীকে নিয়মিত হারে সুদ দিয়ে যেতে থাকে এবং মেয়াদ পূর্তির পর মূলধন পরিশোধ করে দেয়। তবে আপনি চাইলে মেয়াদ পূর্তির আগেই সেকেন্ডারি মার্কেট অর্থাৎ শেয়ার মার্কেটেও ট্রেজারি বিল ও বন্ড কেনাবেচা করতে পারবেন। ব্যাংকে ফিক্সড ডিপোজিট কিংবা সঞ্চয়পত্র থেকেও ট্রেজারি বিল ও বন্ডে সুদের হার বেশি থাকায় গত কয়েক বছরে বিনিয়োগকারীদের মধ্যে ট্রেজারি বিল ও বন্ডে বিনিয়োগ বেড়েছে। জুন 30, 2024 সাল পর্যন্ত বাজারে বিভিন্ন মেয়াদের টোটাল আউটস্ট্যান্ডিং ট্রেজারি বন্ড আছে 3 লক্ষ কোটি টাকারও বেশি। আমাদের আজকের ভিডিওতে আপনাদের জানাবো ট্রেজারি বিল ও বন্ড কি, কিভাবে বিনিয়োগ করা যায় এবং আপনার কি বিনিয়োগ করা উচিত। ট্রেজারি বিলস এবং ট্রেজারি বন্ডস দিয়ে বাংলাদেশ সরকার তার বাজেট ঘাটতি মেটানোর চেষ্টা করে। তার মানে হচ্ছে সরকার যখন সাধারণ জনগণ অথবা প্রাতিষ্ঠানের থেকে কোনো ধার নিতে চায়, এই ইনস্ট্রুমেন্টগুলোর সাহায্যেই এই ধারটা নেওয়া যায়। সঞ্চয়পত্র দিয়েও সরকার টাকা ধার নেয়, যেরকম ট্রেজারি বিল এবং বন্ড নিয়ে নেয়। আর সঞ্চয়পত্র এবং ট্রেজারি বিল বন্ডের মধ্যে কিছু তফাৎ আছে। সঞ্চয়পত্র হচ্ছে গিয়ে যে একজন ব্যক্তি যখন সঞ্চয়পত্র ক্রয় করে তখন সে এটা অন্য কোনো ব্যক্তির কাছে বিক্রি করতে পারে না। তার টাকা ফেরত লাগলে সে সরকারের কাছে ফেরত দিতে পারে এবং একটা আগ্রিড ফর্মুলা অনুযায়ী সরকার তাকে তার লাভ দিতে পারে, নাও দিতে পারে, একটা অঙ্ক আছে। ট্রেজারি বিল বন্ড কিন্তু আবার এটা ট্রেডেবল, মানে হচ্ছে মেয়াদের আগে অন্য কাউকে চাইলে আমরা বেচতে পারি। এটা একটা তফাৎ। দ্বিতীয় তফাৎ হচ্ছে গিয়ে যে ট্রেজারি বিল এবং বন্ড সেগুলোর কোনো লিমিট নাই। একজন ব্যক্তি চাইলে আনলিমিটেড অ্যামাউন্ট কিনতে পারবে অ্যাজ লং এজ সরকার যদি টাকা ওই পরিমাণ ইনস্ট্রুমেন্ট ইস্যু করে। আর আমরা জানি যে সঞ্চয়পত্রের ক্ষেত্রে একটা 50 লক্ষ টাকার লিমিট আছে। তৃতীয় ফ্যাক্টরটা হচ্ছে গিয়ে যে ট্যাক্স ট্রিটমেন্ট। সঞ্চয়পত্রের ক্ষেত্রে ইনকামটার উপর সোর্স ট্যাক্স 5 থেকে 10% হয় এবং এটাই ফাইনাল ট্যাক্স। ট্রেজারি বিল বন্ডের ক্ষেত্রে এই ইনকামের উপর ট্যাক্সটা সোর্স ট্যাক্স হয়তো 5%-এর মতো হতে পারে, কিন্তু ইভেনচুয়ালি মানুষ তার টোটাল ট্যাক্সেবল ইনকাম ক্যালকুলেট করার সময় সেটাকে যোগ করে তার যে স্ল্যাব, ওই স্ল্যাব অনুযায়ী হচ্ছে করে। একটা জায়গায় ট্রেজারি বিল বন্ড এবং সঞ্চয়পত্রের মিল আছে, সেটা হচ্ছে আমরা জানি যে কিছু বিনিয়োগ করলে আমরা ইনভেস্টমেন্ট ট্যাক্স রিবেট পেতে পারি। সো এই দুইটাই যেহেতু সরকারি ইনস্ট্রুমেন্ট, সরকারি সিকিউরিটিজের মধ্যে পড়ে, 5 লক্ষ টাকার একটা লিমিট আছে যেটা আইদার ট্রেজারি বন্ডসে পাবো অথবা সঞ্চয়পত্রে পাবো, বিলস এটা নাই। কেউ যদি সঞ্চয়পত্রটাতে 5 লক্ষ করে ফেলে তখন আবার বন্ডে আর অ্যাডিশনাল 5 লক্ষ করার স্কোপ নাই, মানে রিবেট যোগ্য টাকা ইনভেস্টমেন্ট হিসাবে। বিল এবং বন্ডের মধ্যে ডিফারেন্সটা আসলে মেয়াদের। ট্রেজারি বিল সচরাচর 3 রকম দেখি আমরা, একটা হচ্ছে 91 দিন, একটা 182 ডেজ অ্যান্ড 364 ডেজ। এই 3টা ম্যাচুরিটি আমরা বিল দেখি। বন্ডগুলো হচ্ছে 2 বছর, 5 বছর, 10 বছর, 15 বছর এবং 20 বছর। এটা হচ্ছে একটা তফাৎ। একটা দ্বিতীয় তফাৎ হচ্ছে গিয়ে যে ট্রেজারি বিলগুলো আমরা যেই 3টার কথা আমি বলছি সেগুলোকে আমরা বলি জিরো কুপন, ইন দ্য সেন্স যে আপনি বিনিয়োগ করার পর আপনি আর কোনো কুপন ইন্টারেস্ট পাবেন না, একেবারে মেয়াদ পূর্তির হওয়ার সময় যেই মূল টাকাটা ফেরত পাবে আপনার প্রফিটের সাথে মূলটা ফেরত চলে আসবে একসাথে। আর বন্ডগুলো যেগুলো 2, 5, 10, 15 এবং 20 বছরের, সেখানে বিনিয়োগ করার পর প্রতি 6 মাস পর পর একটা কুপন ইন্টারেস্ট রেট আসবে এবং কুপনের 6 মাস পর পর কুপন পাওয়ার সাথে একেবারে মেয়াদের শেষে গিয়ে প্রিন্সিপালের টাকাটা ফেরত চলে আসবে। বিল কেনার জন্য এখন শুধুমাত্র একটা মেথড আছে, যে কোনো একটা ব্যাংকের কাছে গিয়ে একটা বিপিআইডি, বিজনেস পার্টিসিপেন্ট আইডি খুলতে হবে। খুলে ওই ব্যাংকের অ্যাকাউন্টে টাকা জমা দিয়ে প্রতি মাসে প্রতি রবিবার দিন করে বিল অকশন হয়, সেই অকশনে পার্টিসিপেট করতে হবে। সেটা থ্রুতেই ট্রেজারি বিল কিনা যাবে। বন্ড কেনার এখন 2টা অপশন আছে, একটা হচ্ছে এই বিপিআইডি খুলে অকশনে পার্টিসিপেট করে একটা মেথড, আরেকটা হচ্ছে কারো যদি ব্রোকারেজ অ্যাকাউন্ট থাকে, যেটাকে আমরা বিও অ্যাকাউন্ট বলি, সেখানে টাকা জমা দিয়ে স্টক ব্রোকারের মাধ্যমেও বন্ড কেনা যাবে।
কিভাবে একটা বিপি অ্যাকাউন্ট খুলবো, তারপর হচ্ছে গিয়ে যে সেখানে আমি অকশনে যে পার্টিসিপেশনটা করব, সেখানে কিভাবে অর্ডারটা দিব, এই অকশনে যে আমি গ্যারান্টিড পাবো এমন কোনো কথা নাই। তো যার ফলে কেউ যদি এই প্রসেসটাকে আউটসোর্স করে দিতে চায় যে না আমি এই হ্যাসেলে যেতে চাই না, তখন সে যেটা করবে কোনো একটা ফিক্সড ইনকাম মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করতে পারবে। সেখানে সে তার বিনিয়োগের দায়িত্বটা মানে ডিসিশন এবং অপারেশনাল প্রসেসটা সে আউটসোর্স করছে কার কাছে? সেই ফান্ড ম্যানেজারের কাছে যে ফান্ডটা ম্যানেজ করছে। এটার অ্যাডভান্টেজ কি? অ্যাডভান্টেজ আমি যেটা বললাম যে আপনি আপনার সময় বাঁচাচ্ছেন। ডিসঅ্যাডভান্টেজ হচ্ছে যে ফান্ড ম্যানেজারকে কিছু একটা ম্যানেজমেন্ট ফি দিতে হবে, সেটা হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। এই ট্রেজারি বিল এবং বন্ডের আসলে বড় বেনিফিটের একটাই হচ্ছে যে এটার মোটামুটি একটা লিকুইড মার্কেট আছে বাংলাদেশে, এগুলোর বিক্রি বেচা কেনা হয়ে থাকে। সো আমি যদি একটা 5 বছরের বন্ড আছে কিনে থাকি এবং 1 বছর কন্টিনিউ শেষ হয়ে গেল, 4 বছর মেয়াদ বাকি আছে, সেই ক্ষেত্রে আমি চাইলে এটা বিক্রি করে ফেলতে পারবো। বাট এটা একটা নেগোসিয়েশন প্রসেসে বিক্রি হবে। সো যেই জিনিসটা আনসার্টেন বা আননোন হচ্ছে যে আমি বিক্রি করার সময় কি আমার লাভ হবে না লস হবে, সেটা মার্কেট ডাইনামিক্সের উপর ডিপেন্ড করবে। কিন্তু ম্যাচুরিটির আগে সেটা বিক্রি করা যায় এবং এখানে মোটামুটি প্রতিদিনই কিন্তু বিল বন্ড কেনা বেচা হচ্ছে। এখন 91 দিনের যে বিলটা আছে সেটার রিটার্নটা হচ্ছে 11.65-এর মতো, আর 364 ডেজের বিলটা আছে হচ্ছে গিয়ে 12% মতো। আর আমরা দেখছি যে 2, 5, 10 সেগুলো হচ্ছে 12.3 থেকে 12.6 এরকম একটা রেঞ্জে মোটামুটি প্রফিট রেটটা আছে। হ্যাঁ, প্রতিটা অকশনে বাংলাদেশ ব্যাংক সরকারের বিহাফ হয়ে একটা অ্যামাউন্ট সেট করে যে এই অকশনে আজকে আমরা কত সাইজের কত অ্যামাউন্টের বিল বন্ড ইস্যু করতে চাই, মানে সরকার যে ধারটা করছে, এবং ওইটার আগেনস্টে বিভিন্ন বিনিয়োগকারীরা একটা বিড প্লেস করে। বিডটা 2 রকমের হয় অকশনে। একটা হচ্ছে গিয়ে যে আমরা বলতে পারি যে আমি এই রেট হলে আমি নিতে রাজি আছি। আমি বললাম যে সে 12.7 যদি 5 বছরের বন্ড হয় তাহলে আমি নিতে রাজি আছি, কিন্তু বাই চান্স যদি অকশনে 12.6 হয় তাহলে আমি কিন্তু অকশনে আমি পাচ্ছি না এই বন্ডটা। আরেক ধরনের অর্ডার প্লেস করা যায়, যেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে যে মার্কেট অর্ডার। ইন দ্যাট কেস আমি বলবো যে ঠিক আছে আমি মোটামুটি শিওর শর্ট বন্ডটা চাই, সেক্ষেত্রে মার্কেট অ্যাভারেজ যেটা সেট হবে আমি ওই রেটেই মোটামুটি নিব। সো এই যে অর্ডারগুলো মানুষ প্লেস করছে, সে আমরা বিভিন্ন জন বিভিন্ন রেট কোটেশন দিল এবং বাংলাদেশ ব্যাংক এটা দেখে ডিসিশন নিল যে আচ্ছা ঠিক আছে আজকে আমরা এতগুলো অ্যামাউন্ট অ্যাকসেপ্ট করব। সো যে সব থেকে চিপে টাকা ধার দেবে সরকারকে তাকে আগে অ্যাকসেপ্ট করব, অ্যান্ড দেন ওই সিকোয়েন্স ধরে যেই জায়গায় গিয়ে অকশনটা কমপ্লিট হচ্ছে সেটাকে আমরা বলি হচ্ছে কাট অফ ইল্ড। আর যেটাকে প্রত্যেকটা অ্যাকসেপ্টেড বিডের অ্যাভারেজ যেটা, সেটাকে বলা হয় আমরা ওয়েটেড অ্যাভারেজ বিল্ড। সো ওইভাবে হচ্ছে প্রাইসিংটা সেট হয়। সো যে দুটো রাস্তা আমি একটু আগে বলেছিলাম যে ব্রোকারেজের মাধ্যমে কিনা এবং হচ্ছে গিয়ে ব্যাংকের মাধ্যমে কিনা। ব্যাংকের মাধ্যমে কিনার সচরাচর প্রসেসটা হচ্ছে যে একটা অ্যাপ্লিকেশন করতে হয় ব্যাংকের কাছে যে এই অকশনে আমি এই পরিমাণ বিল বা এই পরিমাণ বন্ড কিনতে চাই, আর আমার অর্ডার স্টাইলটা কি, আমি কি লিমিট অর্ডার দিব না মার্কেট অর্ডার দিব। হ্যাঁ, সো এই দুটার মধ্যে আমি প্রিসাইসলি বলে দিব ব্যাংকে, এবং ব্যাংকের কাছে ওই ব্যাংক অ্যাকাউন্টে আমার ওই পরিমাণ টাকা থাকতে হবে এই ট্রানজ্যাকশনটা কমপ্লিট হওয়ার জন্য। সেক্ষেত্রে ব্যাংক আমার বিহাফ হয়ে অকশনে পার্টিসিপেট করবে। আর ব্রোকারেজের মাধ্যমে করার প্রসেসটা হচ্ছে যে ব্রোকারকে আমি বলে দেবো যে আমার হয়ে তুমি এই অকশনে পার্টিসিপেট করো, এবং আমি আগেই বলেছি যে বিলটা ব্রোকারের থ্রুতে ডাইরেক্ট কিনা যায় না, বন্ডটা কিনা যায়। আর আরেকটা জিনিস আমার বলতে ভুলে গেছি যে এতক্ষণ পর্যন্ত আমি যে বাইগুলোর কথা বলছিলাম সেগুলো হচ্ছে প্রাইমারি মার্কেট থেকে, যে প্রতি সপ্তাহে বা প্রতি মাসে যে সরকারের নিড অনুযায়ী যে বিল বন্ড ইস্যু করছে সেখান থেকে কিনাটা। এটা ছাড়াও সেকেন্ডারি মার্কেট থেকেও কিনা যায়, যেহেতু অন্য ব্যাংক এবং অন্য বিনিয়োগকারীরা বিল বন্ড কিনে রেখেছে। কেউ যদি বিক্রি করতে চায় এবং আমি কিনতে চাই সেক্ষেত্রেও কিন্তু আমি কিনতে পারি। আমি কি করব, আমি আমার ব্রোকারকে বলবো যে দেখো আমি এই মেয়াদের একটা বিল বা এই মেয়াদের একটা বন্ড খুঁজছি, তুমি আমাকে খুঁজে দাও, অ্যান্ড দেন ও খুঁজে একটা প্রাইসিং দিবে। আমার সাথে যদি মনে হয় যে না প্রাইসিংটা রিজনেবল, তাহলে আমি কিনতে পারি। সিমিলারলি আমি আমার ব্যাংকেও বলতে পারি, যেই ব্যাংকে আমি বিপি খুলেছি, যে দেখো ভাই আমি এই বন্ডটা কিনতে চাই, তুমি আমাকে এটা খুঁজে দাও যে অন্য কোনো সেলার আছে কিনা। সেক্ষেত্রে ব্যাংক নিজেও হতে পারে সেলার, বা সে অন্য কোনো একটা সেলারকে খুঁজে এনে দিতে পারে আমার কাছে। আমাদের একটা মিউচুয়াল ফান্ড আছে এজ হাই কোয়ালিটি ইনকাম ফান্ড। এই ফান্ডটা ডেডিকেটেডলি সরকারি বন্ড, বিল, এফডি এগুলোতে ইনভেস্ট করে। এই ফান্ডটার এখন প্রায় 95% অ্যামাউন্টই বলা চলে ট্রেজারি বিল এবং বন্ডে ইনভেস্টেড আছে। ফান্ডটার এখন সাইজ 60 কোটি টাকার মতো, এবং যে কোনো ব্যক্তি
বা প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী চাইলে আমাদের ফান্ডে ইনভেস্ট করে ট্রেজারি বিল এবং বন্ডে এক্সপোজার পেতে পারে। এই জায়গায় একটা মানুষের কনফিউশন আছে যে একটা বিল বা বন্ড আমি যখন কিনি এটা কি কমপ্লিটলি রিস্ক ফ্রি কিনা। তো এই ইনস্ট্রুমেন্টগুলোকে আসলে ফাইন্যান্সের ভাষায় রিস্ক ফ্রি বলা হয়, কারণ ইউজুয়ালি ক্রেডিট রিস্ক জিরোর কাছাকাছি ধরা হয়। ক্রেডিট রিস্ক বলতে যে টাকাটা যে সরকার নিয়ে ফেরত দিবে না সেই রিস্কটা আসলে ভেরি লো। এটা লো কারণ সরকার মানুষকে ট্যাক্স করে এই টাকাটা উঠাতে পারে, সরকার টাকা ছাপিয়েও টাকাটা উঠাতে পারে। সো যার ফলে আমার ক্রেডিট রিস্কটা জিরো অথবা ক্লোজ টু জিরো। কিন্তু একটা বিল বা বন্ডে ইনভেস্ট করলে অন্যান্য রিস্ক আছে। যেরকম আমি একটা বন্ড কিনলাম যেটার মার্কেট প্রাইস আমি জানি হচ্ছে এখন 100 টাকা, কিন্তু আমি যখন মার্কেটে বিক্রি করতে চাচ্ছি বায়ার বললো যে না আমি 100 টাকা দিব না, আমাকে তুমি 99 টাকায় বেচলে আমি কিনতে চাই। এই রিস্কটাকে আমরা বলি হচ্ছে মার্কেট রিস্ক। যখন মার্কেট ইনলিকুইড হয়ে যায়, লিকুইডিটি কমে যায়, তখন মার্কেট রিস্কটা বেড়ে যায়, আর যখন লিকুইডিটি বেড়ে যায় তখন মার্কেট রিস্কটা কমে। আরও একটা রিস্ক আছে, সেটা হচ্ছে কি ইন্টারেস্ট রেট রিস্ক। সে আমি একটা এক্সাম্পল দিয়ে সেটা বুঝাই। আমি একটা 10 বছরের বন্ড কিনলাম 12% ইল্ডে, মানে হচ্ছে কি আমি এই বন্ডটা 10 বছর হোল্ড করলে আমি প্রতি বছর 12% করে রিটার্ন পাবো ফর শিওর। কিন্তু 2 বছর পর আমার মনে হলো যে আমি বন্ডটা বিক্রি করতে চাই, এবং 2 বছর পর 10 বছরের বন্ডের রিটার্ন আর 12% নয়, বাজারে নতুন বন্ডগুলোর রিটার্ন হয়ে গেছে 14%। মানে আমার বন্ডটা আসলে ইনফেরিয়ার, সে কম রিটার্ন দিচ্ছে বাজারের অন্যান্য বন্ডের তুলনায়। এক্ষেত্রে ফাইন্যান্সের থিওরি বা ল অনুযায়ী আমার বন্ডটার দাম কমে যাবে। আমি যদি 2 বছরের মধ্যে পর আমি বিক্রি করতে চাই, আমি কিন্তু হয়তো আমার লস নিয়ে বিক্রি করতে হতে পারে। এটার কিছু ক্যালকুলেশন আছে, ওইটা ডিটেলসে আমি গেলাম না। কিন্তু এই ক্ষেত্রে যেহেতু বাজারের রিটার্নটা বেড়ে গেছে, আমার বন্ডের প্রাইস ফল করবে। আবার উল্টাটাও হতে পারে যে আমি বন্ডটা কিনলাম 12% ইল্ডে, এবং 1 বছর বা 2 বছর পর মুদ্রাস্ফীতি পড়ে গেল এবং ইন্টারেস্ট রেট 10-এ চলে আসলো। সেই ক্ষেত্রে আমার হচ্ছে গিয়ে লাভ হতে পারে। একটা এক্সাম্পল হিসেবে যদি বলি, টিপিক্যালি একটা 10 বছরের বন্ডের আমরা ফাইন্যান্সিয়াল টার্মে বলি ডিউরেশন হচ্ছে 6.7 ইয়ার্সের মতো। ডিউরেশন বলতে অন অ্যান অ্যাভারেজ আমরা 10 বছরের যে কুপন ইন্টারেস্ট বা প্রিন্সিপালটা পাচ্ছি, আমরা 6.7 বছরে এই পুরোটা ফেরত পাচ্ছি। সেই ক্ষেত্রে প্রতি 1% ইন্টারেস্ট রেট ফলের ক্ষেত্রে আমার এটার দাম বাড়বে হচ্ছে 1% গুণ 6.7, মানে 6.7% আমার রিটার্ন হবে। যদি ইন্টারেস্ট রেট এর মধ্যে 2% ফল করতো, আমার ক্যাপিটাল গেইন আসতো হচ্ছে গিয়ে 6.7 ইন্টু 2%, মানে হচ্ছে গিয়ে প্রায় 13%-এর মতো। এখন ঘটনা হচ্ছে গিয়ে যে 2 বছর হোল্ড করে কিন্তু 13% রিটার্ন আমার হচ্ছে না। আমার রিটার্ন হচ্ছে যে আমার কিনেছিলাম হচ্ছে আমি 12% ইল্ডে, তার মানে প্রথম বছর আমি 12% রিটার্ন পেয়েছি, দ্বিতীয় বছর আমি 12% রিটার্ন পেয়েছি, তারপরে 2 বছরে আমার 24%-এর কুপন প্লাস ক্যাপিটাল গেইন আসছে আরও 13%। তার মানে আমার 2 বছরের রিটার্ন হচ্ছে 24 প্লাস 13%, হচ্ছে গিয়ে আমার 37% রিটার্ন চলে আসছে 2 বছরে। এই রিটার্নটা কেন হলো? কারণ আমার কুপন ইন্টারেস্টের উপরে আমার ক্যাপিটাল গেইনও আসছে ইন্টারেস্ট রেট ড্রপ করার কারণে। যদিও আমরা বলি যে সরকারি বিল, বন্ড বা সঞ্চয়পত্র রিস্ক ফ্রি, ক্রেডিট রিস্ক ফ্রি, এরকম একেবারে 100% গ্যারান্টির যে সেটা বলাটা মুশকিল। আর পৃথিবীতে হয়তো এমন কিছু এক্সাম্পল আছে যে সেগুলার টাকা পুরোপুরি ফেরত দিতে পারে নাই সরকার। তো ওই ক্ষেত্রে হয় কি যে এইটা একটা এক্সট্রিম সিচুয়েশন, যখন একটা দেশ তার অর্থনীতি খুব খারাপভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেই ক্ষেত্রে এটা হতে পারে। ইউজুয়ালি যেটা হয়, তারা যেটা করে, তারা টাকা ছাপিয়ে এটা ফেরত দিয়ে দেয়। সো আমার যেই প্রিন্সিপাল অ্যামাউন্টটা বিনিয়োগ করা হলো সেটা আমি ফেরত পেয়ে যাই, কিন্তু আমি 5 বছর বা 10 বছর আগে যেটা বিনিয়োগ করেছি ওটা আমি প্রফিট সহকারে পেলাম। বা এর মধ্যে যদি অর্থনীতিতে হাইপার ইনফ্লেশন হয়ে যায়, যেখানে মুদ্রাস্ফীতির রেট 20, 30, 40, 50%, তাহলে আমি যেই টাকাটা ফেরত পেলাম সে কিন্তু এই মুদ্রাস্ফীতির জন্য আমাকে কম্পেনসেট করছে না। আমার টাকাটার ভ্যালু আসলে কমে গেছে, কারণ এটা নিয়ে আমি কম জিনিস কিনতে পারবো। সো সচরাচর ওইটা হয় না যে সরকার টাকাটা ফেরত দিচ্ছে না, টাকাটা ফেরত দেয়, কারণ সে টাকা ছাপিয়ে ফেরত দিচ্ছে, এবং অতিরিক্ত টাকা ছাপিয়ে ফেরত দিয়ে হাইপার ইনফ্লেশন ক্রিয়েট করে গেলে আমার কিন্তু আসলে একটা লস এখানে হয়ে যেতে পারে। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এখন পর্যন্ত আমরা কোনো প্রেসিডেন্স আছে বলে আমার মনে পড়ে না যে সরকার টাকা দিতে পারছে না বা পারে না। এবং আমরা জানি যে আমাদের ডেট লেভেল, আমাদের ডেট টু জিডিপি লেভেল জেনারেলি লোয়ার। হ্যাঁ, আমাদের ট্যাক্স রেভিনিউ লেভেলটাও লো, বাট এখনও কোনো গ্লোবাল ইনস্টিটিউশনের বিবেচনায় আমরা কিন্তু রিস্কি জোনে নাই। বিল কিনবো না বন্ড কিনবো, এটার মধ্যে আসলে ডিসিশনের জন্য 2টা বড় ক্রাইটেরিয়া আমি মনে করি ইম্পর্টেন্ট। একটা হচ্ছে আমার বিনিয়োগ যদি
অল্প সময়ের জন্য হয়, আমার টাকাটা 3 মাস পর বা 6 মাস পর লাগতে পারে, সেই ক্ষেত্রে বন্ড কেনার কোনো প্রয়োজনীয়তা নাই। সেক্ষেত্রে বিল কেনাটাই হচ্ছে স্মার্ট। কারণ হচ্ছে আমি টাকাটা শর্ট টাইম আমার লাগতে পারে, সেক্ষেত্রে আমার 3 মাসের জন্য টাকাটা যদি ইনভেস্ট করতে পারি আমি 3 মাসের মেয়াদে করব। আর যদি আমার টাকাটা আমার 6 মাস লাগছে না, সেক্ষেত্রে আমার 6 মাস মেয়াদে করব। এখন এই ক্রাইটেরিয়াটা যদি আমি বাদ দিয়ে দিই যে আমার আসলে কোনো লিমিটেশন নাই, আমি টাকাটা লাগবে না আমার, আমি স্বল্প মেয়াদেও করতে পারি, দীর্ঘমেয়াদে করতে পারি, সেই ক্ষেত্রে রুলটা হচ্ছে যে যত লং টেনারে আমি যাচ্ছি সেই ক্ষেত্রে আমার ডিউরেশন অফ দ্য ইনস্ট্রুমেন্ট বাড়ছে। এবং আমরা একটু আগে বলছিলাম যে ডিউরেশন যত বাড়ে তাহলে ইন্টারেস্ট রেটের সাথে প্রাইসের সেন্সিটিভিটিটাও বাড়ে। সো আমার রাইট ঠিক অ্যাপ্রোচটা হবে, যদি আমি মনে করি যে আগামীতে ইন্টারেস্ট রেট বাড়তে পারে তাহলে আমি দীর্ঘমেয়াদী যাব না, আমি তখন স্বল্প মেয়াদী মানে ট্রেজারি বিলের দিকে ফোকাস করব। আর যদি আমি মনে করি যে আগামীতে ইন্টারেস্ট রেট ফল করতে পারে, সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা দীর্ঘমেয়াদীতে যাব। কারণটা হচ্ছে কি খুব সিম্পল, আমি হাইয়েস্ট ইন্টারেস্ট রেট বা হাইয়েস্ট প্রফিট রেটটা দীর্ঘমেয়াদী লক করে নিচ্ছি। হ্যাঁ, ওইটাই হচ্ছে আমার অ্যাডভান্টেজ দীর্ঘমেয়াদী একটা বন্ড কেনার। ট্রেজারি বিল বা বন্ড আসলে শরিয়া কমপ্লায়েন্ট না। এটার রিজনটা হলো যে এটার প্রফিট রেটটা আগে থেকেই অকশনের সময় নির্ধারণ করে দিচ্ছে এবং ম্যাচুরিটিতে এই রিটার্নটাই আমরা পাচ্ছি। যদিও আমি একটু আগে বলেছি যে মেয়াদের আগে বিক্রি করে ফেললে তখন হচ্ছে গিয়ে যে রিটার্নটা কম বেশি হতে পারে, বাট ওই ডিউরেশনে হোল্ড করলে রিটার্নটা হচ্ছে গিয়ে ফিক্সড। সো অ্যাকর্ডিং টু শরিয়া স্কলার্স এটা শরিয়া কমপ্লায়েন্ট না। তো শরিয়া কমপ্লায়েন্ট যেহেতু না, তাহলে বিনিয়োগকারীর অল্টারনেট অপশন কি? ফিক্সড ইনকাম অ্যাসেটসের মধ্যে অল্টারনেট অপশন হচ্ছে শরিয়া কমপ্লায়েন্ট কোনো ব্যাংক বা এনবিএফআইতে ফিক্সড ডিপোজিট করা, যেটা অনেকেই করে থাকেন। আর আরেকটা অপশন আছে যেটা মানুষজন জানেন না, হচ্ছে গিয়ে বাংলাদেশ সরকার কিছু দিন পর পর কিছু শরিয়া কমপ্লায়েন্ট ইসলামিক ইনস্ট্রুমেন্টস ছাড়েন। এটা কিন্তু অনেকেই জানেন না যে জেনারেল পাবলিকও এটা কিনতে পারেন। এটা যেরকম ব্যাংকরা কিনতে পারে, জেনারেল পাবলিকও কিনতে পারে। কিছুদিন পর পর এগুলো আসলে ইস্যু করা হবে যারা শরিয়া কমপ্লায়েন্ট বিনিয়োগ করতে চান তাদের জন্য। সো এটার রাস্তাটা হচ্ছে জানা, যে একটু ব্যাংকদের সাথে যোগাযোগে থাকলে আপনি বুঝতে পারবেন বা জানতে পারবেন যে এইটার অকশন কবে হবে এবং প্রসেসটা কি। কেনার প্রসেসটা আসলে সিমিলার, ওই ব্যাংকের সাথে একটা অ্যাকাউন্ট থাকতে হবে, হয়তো বিপি অ্যাকাউন্টও লাগবে এবং একটা অ্যাপ্লিকেশন ফর্ম আছে, ওই অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করা এবং ওই ব্যাংকে পর্যাপ্ত পরিমাণে টাকা দিয়েই এই অকশনে পার্টিসিপেট করতে হবে। এখন আপনি ধরেন একটা 10 বছর বা 15 বছরের বন্ড কিনে ফেললেন এবং কেনার পরে আপনার আমি যেটা বলছিলাম যে ইন্টারেস্ট রেটটা ড্রপ করলো, তো ওই লজিকে ওই বন্ডটার দাম তো সিগনিফিক্যান্টলি বেড়ে গেছে এবং আমি যদি এখন এটা বিক্রি করে দিই তাহলে একটা ভালো রিটার্ন হয়ে যাবে। এখন এই যে অবস্থায় আমার কি বন্ডটা বিক্রি করে দেওয়া উচিত না রেখে দেওয়া উচিত, এটার আনসারটা হচ্ছে গিয়ে এই টাকাটা যদি আমি অন্য কোথাও খাটিয়ে আরও বেটার রিটার্ন জেনারেট করতে পারি, সেক্ষেত্রে আমি এটা বিক্রি করে দিব এবং বিক্রি করে অন্য কোনো একটা অ্যাসেটে চলে যাব।